তাহলে বাইরে কে? হঠাৎ মামার ঘরের জানলার দিক থেকে একটা আওয়াজ এলো। মামা দেখতে পেল জানলার গড়ার ধরে কেউ একজন দাঁড়িয়ে আছে। মামা তাড়াতাড়ি জানলাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 424 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে মঙ্গলবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে থাকছে 3টে ঘটনা। 2টো ঘটনা একটু ছোট, একটা ঘটনা একটু বড়। প্রথম ঘটনা যার থাকছে তার নাম বাদল কয়াল, হাওড়ার সাঁকরাইল থেকে বাদল আমাদেরকে ঘটনা পাঠিয়েছে। দ্বিতীয় ঘটনা থাকছে সৌম্যদীপ বিশ্বাসের, আলিপুরদুয়ার থেকে সৌম্যদীপ আমাদেরকে ঘটনা পাঠাচ্ছে। আর তৃতীয় ঘটনা পাঠিয়েছে বিক্রম, তবে সে কোথা থেকে ঘটনা পাঠাচ্ছে সেটা সে লেখেনি। 3টে ঘটনাই এসছে হোয়াটসঅ্যাপে। প্রথম 2টো ঘটনা শুনলে তোমরা পুরনো দিনের প্রেতপক্ষের যে ঘটনাগুলো আসতো তার একটা স্বাদ পাবে। আর আজকে লাস্ট ঘটনা যেটা তোমাদেরকে পড়ে শোনাবো, যেটা বিক্রম আমাদেরকে পাঠিয়েছে, সেটা তার মামার সাথে ঘটে যাওয়া একটা অদ্ভুত ঘটনা। আজকের এপিসোডে মাঝখানে কোনো রকম ইন্টারাপশন রাখবো না, সরাসরি 3টে ঘটনা আমরা শুনবো, তারপরে থাকবে শাউট আউট পর্ব। এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 424 নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। নমস্কার রাজদা, আমার নাম বাদল কয়াল, হাওড়ার সাঁকরাইলের বাণীপুর থেকে লিখছি। ঘটনাটি আমাকে পাঠিয়েছে আমার এক ভাইয়ের মতো প্রিয় বন্ধু সজন কোলে। সজন পেশায় একজন মিউজিক কম্পোজার। নিজের একটা ছোট্ট রেকর্ডিং স্টুডিও রয়েছে, সেখানে নিয়মিত গান রেকর্ডিং এবং মিউজিকের কাজ করা হয়। জুন মাসের এক গভীর রাতে নিজের বাড়ির বেডরুমে বসে এসে অভ্যেসবশত মোবাইলে স্টুডিওর লাইভ সিসিটিভি ফুটেজ দেখছিল। হঠাৎই তার চোখে পড়ে স্টুডিওর ভেতর যেন একটা অবয়ব ঘুরে বেড়াচ্ছে। প্রথমে সে ভেবেছিল হয়তো ক্যামেরার কোনো সমস্যা বা আলোর প্রতিফলন, কিন্তু কয়েক সেকেন্ড পর আবারও সেই অবয়বটি স্পষ্ট দেখা যায়। কখনো সেটি স্টুডিওর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে, আবার মুহূর্তের মধ্যে যেন মিলিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর আবার অন্য জায়গা থেকে জন্ম নিচ্ছে। এ ভারী অদ্ভুত ব্যাপার। স্টুডিও বাইরে থেকে তালা লাগানো, সেখানে কারও ঢোকার কোনো প্রশ্নই ওঠে না। রাত তখন প্রায় 12:40। এত রাতে একা স্টুডিওতে যাওয়ার সাহস সজনের হয়নি। সে ভাবল সকালে গিয়েই সব কিছু দেখা যাবে, তাই আর কিছু না ভেবে সেই রাতটা কোনো রকমে কাটিয়ে দিল। পরদিন সকালে একজন পরিচিত সঙ্গীত শিল্পী গান রেকর্ডিংয়ের জন্য স্টুডিওতে আসেন। সজন তখন ভেতরে কি একটা কাজ করছিল। সেই সঙ্গীত শিল্পী সজনকে স্টুডিওতে ঢুকে বলে, দাদা, কালকে আমার আসার কথা ছিল, আমি এসেও ছিলাম, কিন্তু আপনি স্টুডিওতে ছিলেন না। সজনের হঠাৎ মনে পড়ল সে কালকে তার কথা বেমালুম ভুলে গেছে। সে তাড়াতাড়ি স্টুডিও লক করে বাড়ি চলে গিয়েছিল। সজন ভেতর থেকে চেঁচিয়ে বলল, আরে আরে ভেরি সরি, আপনি আসুন, ভেতরে বসুন। স্টুডিওর ভেতরের আলো খুবই কম। ভদ্রলোককে সজন পরিষ্কার দেখেছে, মুখটা ঠিকভাবে বুঝতে পারছিল না সে। সজন স্টুডিওর ভেতরে কাজ করতে করতেই তার থেকে প্রায় 20 হাত দূরে বসে থাকা সেই সঙ্গীত শিল্পীর সঙ্গে কথা বলতে বলতে এটাও তাকে জানালো যে কাল রাতে স্টুডিওর সিসিটিভিতে কিছু একটা প্রবলেম হয়েছিল। সজন তাকে সেই অবয়বটার কথা বলে না, কেননা সে যদি বিশ্বাস না করে। কিন্তু ঠিক সেই সময়ই সেই ভদ্রলোক হঠাৎ সজনকে জিজ্ঞাসা করেন, আপনি ভূতে বিশ্বাস করেন? সজন একটু অবাক হয়ে উত্তর দেয়, হ্যাঁ দাদা, অবশ্যই করি। উত্তর শুনে সেই ভদ্রলোক সজনকে বলে, আপনি ভূত দেখেছেন? সজন জানায়, না, আমি ভূত দেখিনি। সেই ভদ্রলোক বলেন, ভূত আছে,
সত্যিই আছে। ভদ্রলোক যেই জায়গায় বসেছিলেন সেই জায়গাটার আলো এমনিতেই কম। হঠাৎ করে সেখানকার আলো দপ করে নিভে যায়। স্বজন ভেতর থেকে চেঁচিয়ে বলল, আরে দাদা, ওখানটার আলোটা নিভে গেল নাকি? আপনি ভেতরে এসে বসুন। ভদ্রলোক বললেন, দাঁড়ান, আমার কথা শেষ হয়নি। আপনি বললেন না আপনি ভূত দেখেননি। ভূত আছে, সত্যিই আছে। নইলে দেখুন, আমি এখন আপনার সামনে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছি, অথচ এই মুহূর্তে নন্দকুঠির মোড়ে 12 নম্বর রোডের ওপর আমার মৃতদেহ পড়ে আছে, সেই কাল রাত থেকে। এখনো পুলিশ সেটাকে নিয়ে যায়নি। আসলে আমার লাশটা ছিটকে রাস্তার পাড়ে পড়েছিল তো, তাই হয়তো কেউ এখনো দেখতে পায়নি। স্বজন প্রথমে কথাটা শুনে হেসে ওঠে, বলে, আরে দাদা, আপনি তো বেশ মজা করতে পারেন। কিন্তু শিল্পীটি একটুও হাসলেন না। একই রকম শান্ত গলায় আবার বললেন, আমি মজা করছি না। বিশ্বাস না হলে এখনই গিয়ে দেখে আসুন না। এখনো তাজা রক্তসহ আমার দেহটা ওখানেই পড়ে আছে। কিন্তু আমি মারা যাওয়ার পরেও আমার দেওয়া কথা রেখেছিলাম। গতকাল রাতে আপনার স্টুডিওতে আমি আসি। আপনাকে না পেয়ে আমি এদিক ওদিক ঘোরাঘুরি করে তারপর চলে যাই। আজ আবার এসেছি। এই কথা শুনে স্বজনের বুকের ভেতরটা কেঁপে ওঠে। সে আর বিষয়টাকে হালকাভাবে নিতে পারেনি। সে এবার ভেতরের ঘর থেকে বাইরে বেরিয়ে সেই করিডোরের দিকে যেতে যাবে, দেখে করিডোরে কেউ বসে নেই। তড়ি ঘড়ি সে বাইক নিয়ে নন্দকুঠির মোড়ের দিকে রওনা দেয়। সেখানে পৌঁছে স্বজন যা দেখে সে আজও ভুলতে পারেনি। রাস্তার ওপর ভিড় জমতে শুরু করেছে। রাস্তার ধার থেকে পুলিশ উদ্ধার করেছে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। স্থানীয়দের মুখে সে জানতে পারে গতকাল রাতে এই ভদ্রলোক গিটার ঝুলিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন। মোড় থেকে বাঁদিক ঢোকার সময় হঠাৎ একটা লরি এসে তাকে ধাক্কা মেরে পিষে দেয়। তার বাইকটা ছিটকে রাস্তার ওপারে পড়ে যায়, আর ইনিও ছিটকে রাস্তার ধারে পড়ে সেখানেই স্পট ডেড। স্বজনের বুক যেন হিম হয়ে যায়। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি। দ্রুত বাইক ঘুরিয়ে এসে নিজের স্টুডিওতে ফিরে আসে। ভয়ে কাঁপতে কাঁপতে সে একটা চেয়ারে বসে পড়ে এবং সে মোবাইল খুলে কিছুক্ষণ আগের সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করে। ফুটেজে যা সে দেখে সেটা দেখে তার শরীর ঠান্ডা হয়ে যায়। স্বজন দেখতে পায় সে স্টুডিওর ভেতরে একাই দাঁড়িয়ে আছে। একা একাই মাথা নাড়ছে, হাত নাড়ছে, যেন কারোর সঙ্গে কথা বলছে। কিন্তু তার সামনে সেই করিডোরে যেখানে সেই সঙ্গীত শিল্পী এসে বসেছিল সেখানে কেউ নেই। তার কোনো অস্তিত্বই ধরা পড়েনি। আজও স্বজন সেই ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে পায়নি। আর সেই রাতের কথা মনে পড়লেই তার শরীর শিউরে ওঠে। নমস্কার রাজদা, আমি তোমার ছোট্ট ভাই সৌম্যদীপ বিশ্বাস, আলিপুর দুয়ার থেকে লিখছি। সবার আগে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাঠানো জমিদার বাড়ির ঘটনাটি তোমার প্রেতপক্ষ চ্যানেলে 358 নম্বর এপিসোডে স্থান দেওয়ার জন্যে। আমি সত্যিই ভীষণ আনন্দিত ও কৃতজ্ঞ। আমার মতো একজন সাধারণ শ্রোতার অভিজ্ঞতাকে এত সুন্দরভাবে সকলের সামনে তুলে ধরার জন্য তোমাকে আন্তরিক ধন্যবাদ। আজ আবার একটা অদ্ভুত ঘটনা তোমার সঙ্গে ভাগ করে নিতে চাই। ঘটনাটি আমি যতটা শুনেছি ঠিক ততটাই তোমাকে জানাচ্ছি। হয়তো আমি খুব সুন্দর করে লিখে বোঝাতে পারিনি, তাই তুমি তোমার ঘটনা বলার অসাধারণ দক্ষতায় এটাকে আরো সুন্দরভাবে শ্রোতাদের সামনে তুলে ধরো। যে দম্পতির কাছ থেকে এই ঘটনাটা আমি জোগাড় করেছি তারা তাদের নাম প্রকাশে অনিচ্ছুক এবং সেই হোটেলটার নামও তারা জানাতে চাননি। সেদিন পাহাড়ি অঞ্চলে রাত নেমেছিল খুব দ্রুত। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। চারিদিক এতটাই ঘন কুয়াশায় ঢাকা ছিল যে হাত বাড়ালেও নিজের আঙুল পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছিল না।
সেই কুয়াশার মাঝখানে পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়েছিল একটা 4 তলা পুরনো হোটেল। বহু বছর ধরে পরিত্যক্ত বলেই মনে হয়। হোটেলটির কোনো নাম ফলক নেই। আশেপাশের লোকেরা অবশ্য এক নামে চেনে, ভুতুড়ে হোটেল বা অভিশপ্ত আস্তানা। সেই রাতেই প্রায় 12টা নাগাদ পথ হারিয়ে বা হতে পারে রাতের বেলায় বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে অসুবিধে হওয়ায় এক দম্পতি আশ্রয়ের খোঁজে সেখানে এসে পৌঁছান। দীর্ঘ পথ চলার ক্লান্তি তাদের শরীর ভেঙে দিয়েছিল, তাই আশেপাশে আর কিছু না ভেবে তারা হোটেলের ভেতরে ঢুকে পড়েন। রিসেপশনের কাউন্টারের পেছনে বসেছিল এক মধ্যবয়স্ক লোক। তার মুখে কোনো অভিব্যক্তি ছিল না। অদ্ভুত নিষ্প্রাণ পাথরের মতো চোখে সে একবার দম্পতির দিকে তাকালো, তারপর একটা পুরনো মরচে পড়া চাবি কাউন্টারের উপর রেখে শুধু হাত দিয়ে ওপরের দিকে ইশারা করলো। মুখ থেকে একটা শব্দ বের হলো না। দম্পতি সিঁড়ি বেয়ে 4 তলায় চলে গেল। 4 তলার একেবারে শেষ প্রান্তের একটা ঘরে গিয়ে উঠল, কেননা সেই পুরনো মরচে ধরা চাবির ওপর একটা কাগজ, তার উপর একটা সেলোটেপ মোড়ানো। কাগজের মধ্যে লেখা আছে 4th ফ্লোর, রুম নাম্বার 4। ঘরে ঢুকে দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গেই দুজনেরই মনে হলো যেন হঠাৎ ঘরের ভেতরের তাপমাত্রা কয়েক মুহূর্তের জন্যে অস্বাভাবিকভাবে নেমে গেছে। পাহাড়ি জায়গা, বর্ষাকাল, কিন্তু এ যেন একেবারে বরফ পড়ার মতো শীত। বাথরুমের ভেতর থেকে অনবরত টুপ টুপ করে জল পড়ার শব্দ ভেসে আসছিল। দীর্ঘ যাত্রার ক্লান্তিতে স্বামী বিছানায় শোয়ার কয়েক মিনিটের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেলেন, কিন্তু স্ত্রীর চোখে ঘুম এলো না। কেন জানি না বারবার তার মনে হচ্ছিল ঘরের সিলিংয়ে কোনো এক অন্ধকার কোণ থেকে কেউ যেন স্থির দৃষ্টিতে তাদের লক্ষ্য করে চলেছে। অকারণে তার বুকের ভেতর অস্বস্তি জমতে শুরু করলো। সেও হয়তো ঘুমিয়েই পড়েছিল। তার ঘুমটা ভাঙল রাত 2টোর দিকে। ঘুমটা ভাঙতেই সেই স্ত্রী প্রথমেই তার কানে গেল হঠাৎই বাথরুমের জল পড়ার শব্দটা সম্পূর্ণ থেমে গেছে, বা হয়তো এক্ষুনি থামল। ঘর জুড়ে নেমে এলো অস্বাভাবিক নিস্তব্ধতা, যেন নিজের হৃদস্পন্দনের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। ঠিক সেই সময় কাঠের মেঝের ওপর ঘস ঘস করে শব্দ হলো। 1 বার, 2 বার, 3 বার। মনে হচ্ছিল ভারী কোনো বস্তু কেউ মেঝের ওপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। বাইরের জানলা থেকে সামান্য আলো যেইটুকু অন্ধকার ঘরের মধ্যে এসে পড়ছিল, কিছুক্ষণ চোখ সয়ে যাওয়ার পর সেই স্ত্রী দেখতে পায় তার বিছানার পাশে অন্ধকারের মধ্যে একটি দীর্ঘদেহী অবয়ব দাঁড়িয়ে আছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। মনে হলো অদৃশ্য কোনো শক্তি যেন তার পুরো শরীরকে অবশ করে দিয়েছে। ধীরে ধীরে সেই ছায়ামূর্তিটি বিছানার দিকে ঝুঁকে এলো। তারপর সেই স্ত্রী যা দেখলেন তা কোনো মানুষকে জীবনে দ্বিতীয়বার যেন দেখতে না হয়। সেই অবয়বের কোনো মুখ ছিল না। মুখ থাকার জায়গায় ছিল এক দগদগে গভীর কালো শূন্যতা। তার শরীর থেকে বেরিয়ে আসছিল পচা মাংস, পোড়া চামড়া আর বহুদিনের জমে থাকা রক্তের আষ্টে গন্ধ। ছায়াটি ধীরে ধীরে তার বরফের মতো ঠান্ডা হাত দুটো বাড়িয়ে দিল তার ঘুমন্ত স্বামীর গলার দিকে। স্ত্রী প্রাণপণে নিজের শরীর নাড়ানোর চেষ্টা করল। সমস্ত শক্তি দিয়ে স্বামীকে ধাক্কা দিতে চাইল সে, কিন্তু সে যেন অদ্ভুত সম্মোহনের মধ্যে ডুবে গেছে। কোনোভাবেই তার স্বামী জেগে উঠছিল না। ছায়াটির লম্বা কালচে নখগুলো যখন স্বামীর গলার চামড়া ছুঁই ছুঁই, ঠিক তখনই ঘরের ড্রেসিং টেবিলের বিশাল আয়নাটি প্রচণ্ড বিকট শব্দে নিজে থেকেই চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়ল। আর সেই শব্দেই যেন সম্মোহনের জাদু ভেঙে যায়। স্ত্রী হঠাৎ জোরে চিৎকার করে উঠল এবং স্বামীকে শক্ত করে জড়িয়ে ধরে। স্বামী ঘুম ভেঙে আতঙ্কে বিছানার ওপর উঠে বসতেই দেখল তার স্ত্রী ঠক ঠক করে কাঁপছে। সে ঘরের ভেতরে এদিক ওদিক দেখতে থাকলো, কেউ কোথাও নেই। শুধু ভাঙা কাঁচ ছড়িয়ে আছে মেঝে জুড়ে, আর বাতাসে এখনো ভেসে বেড়াচ্ছে সেই অসহ্য পোড়া গন্ধ। সারা রাত আর এক মুহূর্ত তারা চোখের পাতা এক করতে পারেনি।
ভোর হতেই কোনো রকমে জিনিসপত্র গুছিয়ে তারা নিচে রিসেপশনে নেমে আসে। সেখানে নতুন একজন ম্যানেজার বসেছিল। রাতে হয়তো অন্যজন থাকে, দিনের বেলায় অন্যজন। রাতের সমস্ত ঘটনা শুনে সেই ম্যানেজারের মুখ মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে যায়। কাঁপা গলায় সে তাদেরকে বলল, আপনারা 4 তলায় উঠলেন কিভাবে? 4 তলার ঘর তো সব পুড়ে গেছে। সেই দম্পতি অবাক হয়ে বলল, কেন? গত রাতে তো রিসেপশন থেকে আমাদের 4 তলার শেষ ঘরের চাবি দেওয়া হয়েছিল। ম্যানেজার কয়েক মুহূর্ত নিশ্চুপ দাঁড়িয়ে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, আরে কি বলছেন আপনারা? 5 বছর আগে এই হোটেলের 4 তলায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল। আগুনে পুড়ে সেই পুরো 4 তলা ছাই হয়ে যায়। একজন গেস্টও মারা যান। তিনি উঠেছিলেন সেই 4 নম্বর ঘরে। তারপর থেকেই 4 তলায় ওঠার সিঁড়ি আটকে দেওয়া হয়েছে। কথাটা শুনে দম্পতির বুকের ভেতর যেন বরফ জমে গেল। তারা সঙ্গে সঙ্গে পেছনে ফিরে তাকালো। সত্যি তো 4 তলায় ওঠার কোনো সিঁড়ি নেই, 3 তলাতেই শেষ। তাহলে তারা কোন ঘরে উঠেছিল? তাহলে কি গতকাল রাতে চিন্তা এবং ক্লান্তির কারণে তাদের এই ভুল হয়েছিল যে 3 তলার চাবি পেয়ে তারা 4 তলায় চলে গিয়েছিল? কিন্তু সেটাও বা হবে কি করে, কেননা 4 তলা তো বন্ধ। তাহলে কি 3 তলার সেই ঘরে, যে ঘরে তারা উঠেছিল, সেই মহিলাটির অতৃপ্ত প্রেতাত্মা এখন সেই ঘরেই ঠাঁই নিয়েছে? কে বলতে পারে? নমস্কার রাজদা, আমার নাম বিক্রম। অনেকদিন পর আবার তোমার কাছে আমাদের গ্রামের একটা ঘটনা নিয়ে হাজির হয়েছি। প্রথমেই একটা কথা বলে রাখি, এই ঘটনাটা আমার নিজের সঙ্গে ঘটেনি। ঘটনাটা ঘটেছিল আমার মামার সঙ্গে। আজ থেকে প্রায় 1.5 কি 2 বছর আগের কথা। আজও যখন সেই রাতের কথা ওঠে, মামা কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর শুধু বলেন, সেই রাতটার কথা মনে পড়লে এখনো তার বুক কেঁপে ওঠে। শুরু করছি ঘটনা। আমাদের গ্রামটার চারিদিকে রাবার বাগান, বাঁশঝাড় আর ছোট ছোট টিলায় ঘেরা। দিনের বেলায় জায়গাটা খুবই শান্ত, কিন্তু রাত বাড়লে পুরো এলাকা এমন নিস্তব্ধ হয়ে যায় যে নিজের নিঃশ্বাসের শব্দও কানে আসে। আমার মামা রাবার বাগানে ট্যাপিং এর কাজ করতেন। প্রায় গভীর রাত পর্যন্ত কাজ করতে হতো তাকে। গ্রামের মানুষ তাকে খুব সাহসী বলেই চিনত। ভূত প্রেতের গল্প শুনলে তিনি হেসে উড়িয়ে দিতেন। কিন্তু সেই এক রাত, অমাবস্যার রাত, আকাশে চাঁদের আলো ছিল না। রাত তখন প্রায় 2:30। মামা শেষ গাছটার কাজ শেষ করে কাঁধে ট্যাপিং এর সরঞ্জাম আর হাতে টর্চ নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করলেন। চারিদিকে শুধু রাবার গাছের সারি। হালকা বাতাসে গাছের ডালগুলো দুলছে। দূরে কোথাও ঝিঝি পোকার ডাক, আর মাঝে মধ্যে শুকনো পাতার ওপর কিছু একটা হেঁটে যাওয়ার শব্দ। মামা ভাবলেন হয়তো কোনো শেয়াল বা বনো বিড়াল হবে। বাগান থেকে বেরিয়ে কাঁচা রাস্তার মুখে আসতেই হঠাৎ তার টর্চের আলো গিয়ে পড়ল রাস্তার ঠিক মাঝখানে। তিনি থমকে দাঁড়ালেন। কয়েক হাত দূরে একজন মানুষ দাঁড়িয়ে আছে। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো গ্রামেরই কেউ, কিন্তু আলোটা ভালো করে ফেলতেই তার বুকের ভেতরটা ধক করে উঠল। লোকটার গায়ে একটাও কাপড় নেই। সে সম্পূর্ণ স্থির হয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। মাথাটা নিচু, হাত দুটো শরীরের পাশে ঝুলে আছে, একটুও নড়ছে না। মামা সাহস করে বললেন, কে? এত রাতে এখানে দাঁড়িয়ে আছেন কেন? কোনো উত্তর এলো না। মামা ভাবলেন, পাগল নাকি? তিনি আবার ডাকলেন, শুনতে পাচ্ছেন? তবু কোনো শব্দ নেই। লোকটা যেন পাথরের মূর্তি। মামা ভাবলেন হয়তো কোনো অসুস্থ মানুষ। তিনি 2-1 পা এগিয়ে গেলেন। ঠিক তখনই তার শরীরের লোম খাড়া হয়ে গেল, কারণ তিনি স্পষ্ট অনুভব করলেন লোকটা নড়ছে না, কিন্তু তার চোখ যেন অন্ধকারের মধ্যেও এক দৃষ্টে শুধু তার দিকেই তাকিয়ে আছে। সেই দৃষ্টি আজও মামা ভুলতে পারেনি। মামা কোনো রকমে সেই লোকটিকে এড়িয়ে বাড়িতে ফিরে যায়।
গ্রামে এসে মামা সমস্ত ঘটনা সকলকে জানায়। এই ঘটনা শোনার পর গ্রামের লোকেরা প্রচণ্ড ভয় পেয়ে যায়, কেননা আমার মামা ছিলেন অত্যন্ত সাহসী। তাকে ভয় পেতে দেখে প্রত্যেকেই ভয় পেয়ে যায়। সন্ধে নামলেই রাবার বাগানের দিকের রাস্তাটা ফাঁকা হয়ে যেত, কেউ আর একা ওই দিকে হাঁটত না। 3 দিন পরের ঘটনা। রাত ঠিক 2:30। হঠাৎ ঘুম ভেঙে গেল মামার। কোনো শব্দ নেই, এমন নীরবতা যেন পুরো পৃথিবী থেমে গেছে। ঠিক তখনই মামা শুনতে পেল তার বাড়ির উঠোনে কেউ হেঁটে বেড়াচ্ছে। মামা সাহস করে জানলার ফাঁক দিয়ে উঠোনের দিকে তাকালেন, উঠোনে কেউ নেই। মামার বাড়ির পাশ থেকেই শুরু হয়ে গেছে রাবার বাগান। মামা ঘর থেকে বেরিয়ে উঠোন পেরিয়ে দরজা খুলে রাবার বাগানের দিকে গিয়ে দেখেন অন্ধকারের ভেতরে একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে, কিন্তু সে এক ফোঁটাও নড়ছে না, শুধু তাকিয়ে আছে মামার দিকে। মামা চোখ ফিরিয়ে নিলেন, আর তারপরে দরজা বন্ধ করে ভেতরে ঢুকে আসতে যাবেন, উঠোনের ভেতরে ঢুকতেই তার বুকের ভেতরটা কেঁপে উঠল। এবার সেই অবয়বটা সেই রাবার বাগানে নয়, তার উঠোনের মাঝখানে দাঁড়িয়ে। মামা এই দৃশ্য দেখে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছিল না। মামা কোনো রকমে পাশ কাটিয়ে নিজের ঘরের ভেতরে ঢুকে পড়ে। কিন্তু কিছুক্ষণ পরে তার ঘরের দরজায় 3 বার টোকা পড়ে। কেউ বাইরে থেকে বলছে, দরজা খোল, দরজা খোল। অদ্ভুত ব্যাপার, গলাটা হুবহু তার নিজের গলার মতো। মামার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ তিনি তো ঘরের ভেতরেই দাঁড়িয়ে। তাহলে বাইরে কে? হঠাৎ মামার ঘরের জানলার দিক থেকে একটা আওয়াজ এলো। মামা দেখতে পেল জানলার গড়ার ধরে কেউ একজন দাঁড়িয়ে আছে। মামা তাড়াতাড়ি জানলাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। মামা জানলার ফাঁক দিয়েই দেখতে পায় একজন নয়, অনেকগুলো লোক মামার জানলার বাইরে এসে জড়ো হচ্ছে। কিন্তু এরা কে? তার কোনো উত্তর তার কাছে নেই। জানলার ফাঁক দিয়ে মামা দেখতে পায় অনেকগুলো লোকের মাঝখানে জ্বলন্ত 2টো চোখ তার দিকে তাকিয়ে রয়েছে। চোখ দুটো তাকিয়ে আছে এক দৃষ্টিতে শটান মামার দিকে। তারপর সবকিছু এক মুহূর্তে অন্ধকার। মনে হয় মামা অজ্ঞান হয়ে গিয়েছিলেন। পরদিন সকালে মামার যখন ঘুম ভাঙে, দরজা খুলে মামা এবং বাড়ির সবাই দেখল উঠোনে শুকনো মাটির ওপর সারি সারি খালি পায়ের ছাপ। কিন্তু অদ্ভুত ব্যাপার, সবগুলো ছাপ বাড়ির দিকে এসেছে, একটাও ফিরে যায়নি। আর সেই রাতের পর থেকে গ্রামের বৃদ্ধরা নাকি একটা কথাই বলতেন, রাত 2:30-র পর যদি কেউ তোমার নিজের গলায় তোমাকে ডাকে, কখনো উত্তর দেবে না। ঘটনাটা ঠিক পরের দিন রাত 2:30-তে ঘটে। রাতে মামার ঘুমটা হঠাৎ করেই ভেঙে যায়। ঘুম ভাঙতেই মামার মনে হয় ঘরের ভেতর তিনি একা নন, চারিদিকে নিস্তব্ধতা। বাইরে জানলার দিক থেকে হালকা হাওয়া বয়ে আসছে, আর তিনি রাবার গাছগুলো স্পষ্ট দেখতে পাচ্ছেন। ঘরের কোণ থেকে আসছে একটা খুব হালকা শব্দ। টর্চ জ্বালাতেই শব্দটা থেমে গেল। ঘরে কেউ নেই। হঠাৎ ঠক করে একটা আওয়াজ হলো। আলমারির দরজাটা নিজে থেকেই খুলে গেছে। মামা ভয় তাকিয়ে রইলেন। আলমারির ভেতর শুধু অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের গভীর থেকে ধীরে ধীরে 2টো ফ্যাকাশে চোখ দপ করে জ্বলে উঠল, আর একটা কাঁপা গলা, আজ তুই পালাতে পারবি না। এক ঝটকায় টর্চের আলো নিভে গেল। মামার বুক ধড়ফড় করছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে। হঠাৎ তার মনে পড়ল দাদু বলেছিলেন, ভয় পেলে বা অতিপ্রাকৃত কিছু দেখলে হনুমান চালিসা পাঠ করতে থাকবে। কাঁপতে কাঁপতে তিনি শুরু করলেন হনুমান চালিসা পাঠ করা।
প্রথম কয়েক লাইন বলতেই ঘরের ভেতরের বাতাস যেন ভারী হয়ে উঠল। সেই আলমারির দিক থেকে ভেসে এলো এক অদ্ভুত গর্জন। জানলাগুলো কাঁপতে লাগলো। মামা জানলার বাইরে থেকে আসা হালকা আলোয় বুঝতে পারলেন তার আলমারির ভেতর থেকে বেরিয়ে আসছে একটা কালো অবয়ব। মামা হনুমান চালিসা পাঠ করা থামালেন না। হঠাৎ একটা বিকট চিৎকারে তার পুরো ঘর কেঁপে উঠল, আর এক ঝটকায় সব শব্দ থেমে যায়। ঘরটা পুরোপুরি নিস্তব্ধ। আলমারির দরজা খোলা, কিন্তু ভেতরে কেউ নেই। শুধু মেঝেতে পড়ে আছে শুকনো কাদার দাগ। সেদিনের পর থেকে মামা আর কখনো রাতের বেলায় একা বাইরে বের হননি। তবে তিনি বলতেন, সাহস হারালে ভয় আরো বড় হয়ে ওঠে। কিন্তু সেই মানুষগুলো আসলে যে কি ছিল বা কারা ছিল তার উত্তর মামার এবং সেই গ্রামের লোকেদের কাছে আজও নেই। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। কেমন লাগলো আজকের 3টে ঘটনা? টানা 3টে ঘটনা শুনতে তোমাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলবে না। আর 3টে ঘটনার মধ্যে কোন ঘটনাটা তোমাদের সব থেকে ভালো লেগেছে সেটাও অবশ্যই জানাবে। কমেন্টে একটা রেটিং দিয়ে দিতে পারো, 10-এ 6, 10-এ 5, বা যেরকম তোমরা চাও বা যেরকম তোমাদের মনে হয়েছে। অবশ্যই একটা লাইক দেবে যদি তোমাদের ঘটনা ভালো লেগে থাকে। যারা নতুন শুনছো আমার চ্যানেলের ঘটনা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে জয়েন করে যেও। চলে এসেছি একেবারে এপিসোডের শেষে। চলে যাব একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে নন্দিতা পাল, একলা পথের পথিক রে ভাই, স্বপ্না হালদার, মঙ্গল মুখার্জি, সহেলি দে সরকার লিখেছে, হয়তো ব্রিটিশরা বিপ্লবীদের আটকে রাখতে কোনো সিক্রেট আন্ডারগ্রাউন্ড জেল বানিয়েছিল। ব্রিটিশদের সব শয়তানির বর্ণনা তো হিস্ট্রি বুকে ডকুমেন্টেড নেই। এটা একদম ঠিক কথাই বলেছ, সব বর্ণনা কিন্তু হিস্ট্রি বুকে ডকুমেন্টেড নেই। কমেন্ট করেছে শান্তার দুনিয়া, অন্তিম স্যাড মুভমেন্ট আর বুবুন ঘোষ। এই সব কটা কমেন্টই এসছে 1978 সালের কলকাতার মেট্রো খনন কার্যের সময় সুড়ঙ্গের মধ্যে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা প্রেতপক্ষের 422 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল। টাটা।